সমুদ্রের প্রেম, লেখিকা নুসরাত সুলতানা সেজুতি। তুই সামান্য দুই শব্দে বাক্যখানে এমনভাবে বল দূষর পিওরের বহু আত্মা গুটিয়ে এলো এদিকে। গত বছরগুলো এমন অসংখ্য ভাষা সম্মুখী হলেও প্রতিটা বার ভয়ে আড়াল দুষ্ট হয় সে। তাই টমাটে চেহারা প্রশ্ন ঘুরল দেখাতেই নেস্তিঝাঁস আশঙ্কা। দুশরে খসখসে মুঠায় থাকা তার চিরুনি আঙ্গুলটা থরথর করলো কেমন। মস্তিষ্কের কোনায় কোনায় বিপদ সংকেতে লাল আলো নেচে কুদে উঠল। দুশো রেগে গিয়েছিল, ফুলেছে নাক। শোয়া থেকে উঠে বসতে ঈষৎ হলো ভাদন। তাৎক্ষণিক সুযোগটা লাফে নিল প্রিয়। দুশোরের আরেকটা বর্জ্য ধমক থেকে বাঁচতে তন্ত উঠে ভোর দৌড়ে লাগলো সে। দুশোর ভরকাল খানকটি উঁচু কণ্ঠে হুঁশিয়ার দিল, দাঁড়া প্রিয়, যাবি না বলছি। প্রিয়রে বাধা মানো, অনন্তহীন ছুটে পালিয়ে যায়। দুশোরের হাতে পেলে খবর কাজ করে ছাড়বে, এসব বুঝেও সে দাঁড়িয়ে থাকার মতো বেকুব ও নয়। ঠিক তেমনি হুটপুটি করে উঠেছিল যাওয়ার সময়, তেমনি ছুটে নামতে দেখাই মিনা আর্তনাদ করে বলল, হায় আল্লাহ, এই মেয়ে এমন ছুটাছুটি করে কোনোদিন জানে হাত পা ভেঙে ফেলবে। প্রিয় একেবারে টেবিলের কাছে এসে ব্রেক করলো, অস্ত্র হাতে গ্লাস তুলে চমকে দিল। গণশ্বাস নিতে দেখে সাদিব ব্রো কুচকে বলল, এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাইয়া ধাওয়াটা করেছিল নাকি? পুষ্প তাল মিলিয়ে বলল, ওর তোর কাজ নেই, একটা বড় ভাইয়া ঝাড়ি খাওয়ার। সবাই হু হা করে হেসে উঠে, এতে যেন ভীষণ মজার কোনো কথা। সুমনা বলেন, তা আজ কি উল্টাপাল্টা করছিস আবার? টেরে তো পেলাম দরজার অছালু গুলেছিল, এই নিয়ে নাকি অন্য শঙ্কিন। ঠোঁট উল্টে ফেল কষ্টে। এরার উপর খারাপ সময় কি মজাটাই নিচ্ছে নিক। এমন একদিন আসবে যখন দুশোর ভাইয়া রসগুলো চেয়ে মিষ্টি কথাগুলো বলবেন, তখন সবার এই দাঁত কাপাটি কোনো গাছের মাথা থাকে সে দেখবে সে। রুবায়াদার তার অন্ধকার রুমে দেখে মায়া হলো। এদিকে এলে কাছে মাথায় হাত বুলিয়ে বলেন, মন খারাপ করিস না, দুশোর তো একটু ওরকমই। তুই কেন শুধু শুধু ওকে ডাকতে গেলে? প্রিয় চাপা শ্বাসটা টানলো। মেজুমাকে কি বলবে, বোঝাবে কেন? কে এমন করেছে না? লোকটা পানছে বলে সে কি মুখ ফিরিয়ে নিবে? তার ভালোবাসা কি সস্তা? চোখের মাঝে রেখে ভাবলো, এই সামান্যর কারণে তোমার ছেলের সঙ্গে ত্যাগ করলে তুমিই তো বলবে আমার ছেলেকে কেউ ভালোবাসে না, দীর্ঘশ্বাস ফেলবে, পুত্রবধূ পাল্টাতে চাইবে, আর ঝুঁকিও প্রিয় নিবে না। মেজমা সাদিব মূলাময়ী কণ্ঠে বলল, আয় খেয়ে নে, মুখ কালো করে থাকলে কি লাভ হবে? প্রিয় চুপচাপ গিয়ে তার পাশে বসলো। সাদিব খালি পেটে সযত্নে পুরোটা ভাজি তুলে নেয়। খাওয়া দাওয়ার পর পাঠ চলা অনেকক্ষণ পর দেখে মিলল দুশোরে একেবারে পরিপাটি হয়ে সিঁড়ি ভেঙে নামছে সে। প্রিয়রে মনে দুঃখে খাবারে চিপতে চিপতে তাকালো সে, হারালো অমনি ফিটফাট। দুশোরের ভাইকে দেখলে গলা আটকে খাবার হাঁ করে চেয়ে রইল সব বলে। পরনে নেভি ব্লু শার্ট, হাতে ঘড়িটা ঘুটো হয়ে আসছে দুশোর। প্রিয় তার মায়ের মুখে বহুবার শুনেছিল নেভি ব্লু রংটা ফর্সাদের জন্য ওদের ভালো মানায়, কিন্তু নান দুশোর দেখে মনে হলো কথাটা সম্পূর্ণ ভুল। এত চমৎকার লাগছে কেন ওনাকে? একেবারে তার স্বপ্নের রাজপুত্র। সাদিব খাওয়া শেষে হাত তুলে উঠে যায় সে। দুশোর চেহারা ফাঁকা দেখে পিওরের পাশে এসে বসলো সোজা হয়ে। অমনি গাল হলো পিওরের ধূমপোকানি। মানুষটা শরীর থেকে আসো বেলি ফুলে কুরঙ্গ সুবাস সরাসরি ভেদ করলো সারা সংনব। প্রিয় চোখ বড় হয়ে শ্বাসটা টানলো, সাথে টেনে নেয় সমস্ত সুঘ্রাণ। আমচা শ্বাসব্যস্ত চোখে মেলল ওর। একটু আগে কথা মনে মুগ্ধতায় লেপটে থাকা বহন বদলে গেল। সকাল থেকে দুশোরের পাশে বসানোর জন্য মরিমায় মেয়েটা যখন যেন কিছুতে ওকে পাশে মেনে নিতে পারল না। আতঙ্কের কাছে প্রিয় প্রেমনি অনুভূতি ফিরে হয়ে আসে। নিশ্চুপভাবেই মাথা নামিয়ে নেয় থালায়। দুশোরে দেখে গহিনাটা টেবিলের থেকে সরিয়েছে না। কি খাবে কি নেবে এই নিয়ে হুলাহুলি ওদের। তৎমধ্যেই সে বলে বসলো, বড় মা, আমার মনে হয় প্রিয়রে পড়াশোনার প্রতি তোমারও সচেতন করা উচিত। ওর টিউশরকে বলে দেবে প্রয়োজনের মতো সরকম কড়া করে দিতে।
বেশ। পিওরের খাবার বন্ধ। মিনা বেগম বুঝতে না পেরে বললেন, কেন, কি হয়েছে? পিও নিচের দিকে চেয়ে চোখ খিটখিট, ঠোঁট কামড়ে ধরল। গতকাল পুষ্প পিঠে চারটার আজ ওর পিঠে পড়লো বলে দুশরে থমথমে কণ্ঠে বলল, ওকে তো আমি বই নিয়ে বসতে দেখি নাই। যখনই দেখছি হয় টিভি, নয় ফোন টিপছে, না হয় বড়দের মাঝে বসে কথা শুনছে। এরকম হলে পরীক্ষায় রেজাল্ট কীরকম আসবে আন্দাজ করতে পারছো? মিনা হাহাকার করে বললেন, আমি কি করব? ওকে কথা শুনে সবাই তুলাই দিয়ে মাথায় তুলেছে, একমাত্র তুই ছাড়া ওকে কেউ শাসন করে না, আজও নিজে কারো কথা শুনেও না। বাপের আদরে বাদল হচ্ছে দিন দিন। প্রিয় ঠোঁট উল্টালো, দুশরে আড়াল চোখে একবার চাইলো তার দিকে, পুনরায় মিনার দিকে চেয়ে শুধালো, এখন কি করতে চাই? ভদ্রমহিলা গদগদ হয়ে আবদার করে বলল, তুই ওকে বরাবা না বাবা। তুই বাড়লে ও সব সমস্যার সমাধান হবে নিশ্চয়। পাশে থেকে সুর মেলালো জবা, হ্যাঁ দুশর, তুই মেয়েটাকে পড়া। অথচ আতঙ্কে উঠল প্রিয়। দুশর ভাই পড়াবে মানে পাগল নাকি? উনি পড়ানোর মানে মার একটাও নিচে পড়বে না, মনে বকাঝকা পড়বে। ডিসকাউন্ট যাকে বলবে হ্যাংক হয়ে যায়, সে অমনি সামনে এত কাছে বসেও মাথা পড়াশোনা ঢুকবে। সম্মুখে প্রিয় মানুষ রেখে কেউ পড়া মুখস্থ করতে পারবে? সে পারবে এলিয়েন। প্রিয় ভদ্র সভ্য মেয়ে, ওর দ্বারা অসম্ভব নয়। হাতে মুঠো পুরোটা টুকারুটা শক্ত করে চেপে ধরল প্রিয়। দুদিকে ঘন ঘন মাথা নেড়ে ভিড় করে মন প্রাণ দিয়ে ধরল। দুশোর ভাই যেন রাজি না হলো না। প্লিজ প্লিজ প্লিজ, প্রার্থনা বিফের গেল না। দুশোর জানালো, আমার সময় হবে না বড় মা, দেখছই তো কত ব্যস্ত থাকি। প্রিয়রে পরীক্ষা 2 মাস পর, যেমন আছে চলুক। প্রিয় চোখে চাইল মিনিয়ে যাওয়ার ঠোঁটে হাসি ফুটল মুহূর্তে। নিঃশব্দে নিঃশ্বাসে ফেলে ভাবলো, যাক দুশোর ভাই পড়াচ্ছে না। এরপর আর কেউ কিছু বলেনি, যার যার মতো ব্যস্ত হয়ে কাজে। পুষ্প খাওয়া শেষ করে চলে গেল সে। প্রিয়র মনে হলো দুশোরের পাশে বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না। গতকাল কলেজে কান ধরে দাঁড়িয়েছিল উনি, সেটা ভিত্তি করে সে কথাগুলো বললে বেশ বুঝতে পেরেছে ও। এরপর আর কি বলবে তার কোনো ঠিক আছে? ও কার্তিক কলাপের তো আর কীতি নেই। কি প্রিয় তাড়াহুড়ো করে খাওয়া শেষ করলো। মা চাচি থাকাকালীন উঠে যাবে তার বিপদে আশঙ্কা নেই, কিন্তু না, চেয়ারে ছাড়তে উদ্যুক হয়ে একটা উষ্ণ নিরট হাতে টেবিলে নিচ থেকে ওর বাম হাতে চেপে ধরলো। ভ্রষ্ট হয়ে তাকালো প্রিয়, ভীতু দৃষ্টিরূপ নিয়ে মার্বেল আকারে। দুশরে একবার চাইলো না ওর দিকেও, সামনে চেয়ে বলল, মা, বড় মা, মা তোমার দাঁড়িয়ে থাকো না, আমি নিজের মতো নিয়ে নিচ্ছি খাবার, যেন কোনো কাজ থাকলে করো। তার সুন্দর সাবলীল কথা মেনে নিল সকলে। রিক্ত নিজেই খেয়ে নিতে বসে সব গায়ে ফেলেছে। সুমনা ওর মুখে ধোয়াতে বেসিনে নিয়ে চলে যান। জবা গেলেন ঘরের পথে। বাকি দুজন একটু থালা বাসন গুছিয়ে চললেন রান্না করে। পুরো টেবিলে ফাঁকা হলো নিমিষে। বসে রইল প্রিয় আর দুশর ভাই। গোটা ব্যাপারটা এত দ্রুত ঘটল, না পারল কিছু বলতে, না কিছু করতে। ভর ডুবে থর নিঃশব্দে হয়ে বসে থাকলো মেয়েটা দুশর। দূরচাপ এটাতেই ঝড়ে পূর্বপাশ। প্রিয়রে অশান্ত মুখ উকু বাঙ্গাইছে। কি যে করবে এখন? তার দুশ্চিন্তার মধ্যে একটা হুমকি চেয়ে কাণ্ড ঘটালো দুশর। অপ্রাপ্ত হামলা চালিয়ে বাম কানটা টেনে ধরলো পিওরের। গায়ে জোর যা আছে ছিল অর্ধেক টেনে দিয়ে হয়তো পিওরের মনে হলো আজকেই ছিঁড়ে নিবে। সে আতঙ্কিত আক্রমণে ভর করছে। পরে দফায় ব্যথায় আর্তনাদ করে বলল, ব্যথা পাচ্ছি দুশর ভাই, ব্যথা পাচ্ছি। মানুষটা মন গায়ে বলে উনি, উল্টো শক্ত কণ্ঠে বলল, আরো করবি? পিওরে সাহসে চোখে চাইলো, আগে পিছে না ভেবে জুড়ে মাথা নেড়ে বলল, আর করব না, কোনোদিন করব না। আর দুহাই আপনার কানটা ছাড়ুন। একটা কান না থাকলে বিয়ে হবে না। দুশো চোখ মুখ ঘুলটা। দয়া দেখালে তবে ছেড়ে দিতে। প্রিয় ব্যস্ত হতে কানে চাপে আহত স্থানে ডলতে কাঁদো গলায় বলল, এভাবে কেউ কান ধরে দুশর ভাই? এখন যদি কানে আজ না শুনি, ব্যথায় রাতে জ্বর যদি আসে, কাল যদি কলেজে না যেতে পারি, পড়তে না পেরে যদি পরীক্ষায় ফেল করে, দোষ কি কিন্তু আপনার হবে? দুশর দাঁত খিচে বলল, টেনে একটা থাপ্পড় দিব, সব সরে যাবে। প্রিয় চষে গেল, চোখ নামালো কুলে উপর। দুশর ক্ষুদ্র চোখে চেয়েছিল পরপর সামনে ফিরে বলল, রাতে কি নেশা করে ঘুমাস?
প্রিয় অনিশ্চয় বনে চাইল। সে নেশা করে কোন দুঃখে ধূসর পাশে ফিরল, তাকালো ঠিক চোখের দিকে, বড় শীতল সে ছাউনি। অথচ প্রিয় চটজলদি নামিয়ে দিল দৃষ্টান্ত। ওই কুয়ার ন্যায় গৃহীন ন্যাদ্য যুগে বেশিক্ষণ চেয়ে যাওয়া যায় না, চাইলে যেন মৃত্যু দেখে নিজে। সে বলল, আমার মনে হয় তোর মাথা ঠিক নেই, ভরসর সমস্যা দেখা দিচ্ছে। প্রিয় জিজ্ঞামু চোখে চাইল, নিষ্পাপ কণ্ঠে শুধালো, কি করেছি আমি? ধূসর একটু চুপ থেকে বলল, ভুলভাল জায়গায় পাগলামো করিস, সঙ্গে আরেকদিন চেয়ে ঠোঁট ফুলিয়ে বড় করে নিঃশ্বাস ফেললি, সেও পিওরে কপাল বেঁকে এলো। সে কথায় পাগলামো করছে, একজুসে ভালোবাসা আর তোমাকে পাওয়ার কল্পনা ছাড়া দ্বিতীয় কোনো পাগলামি ওর মাঝে নেই। ধূসর হঠাৎ কেমন করে চাইলো আবার ধূরবদ্ধ দুটো অক্ষি। লম্বা শরীরটা খানিক নেমে এলো, শরীরটা পিওরের কপাল বরাবর, আলো দু চক্ষু লোচনের চেয়ে সুদার। তুই কি বোকা প্রিয়? সে সময়টা তোর পৃথিবীর রঙে রঙে রঙানো উচিত। সে সময় বর্ণহীন রঙের প্রতি তোর কেন এত আকর্ষণ? ভীষণ কঠিন কথাগুলো পিওরের মাথায় ঢুকলো না। তার হরিণহীন চোখে বুঝতে চাওয়া আগ্রহী মিলল না, বরং সম্মুখীন নজর। ধূসরের চেহারা আটকে রইল এক লোহমার আক্ষিকময় গল আবর্তন হলো পুরো মুখোশি জুড়ে। প্রশ্ন জাগলো মনে, এই চোখে আমার চোখে মুগ্ধতা হয়েছে কোনোদিন, যেমনটা আমি হয়েছি হয়ে এসেছিল? একতরফা প্রশ্নের জবাব কখনো আসে না। দুনা মন করে লতিফের পরে মাটিতে, কিন্তু সেই ধূসর এতটাই কাছে, এতটাই এলোমেলো যে পিওর চটপটে জিহ্বটা বিস্ময় হয়ে পড়ল, ফুরিয়ে গেল কথার বারণ। ধূসর খানিকক্ষণ স্থির বনে তাকিয়ে থাকে, পরপার ঘাড় গিটে কণ্ঠে আওড়ার, তোকে যেন আর আমার রুমের ধারে কাছে না দেখি। ঠিক কি থেকে কি হলো কে জানে, খাবারের মাঝপথে ফেলে উঠে গেল সে। পিওরে হিমুগ্র চোখ মুখে পাল্টাতে যায়, চেহারা পড়তে পড়তে ঘনিয়ে আসে মেঘ, অভিমান ছুঁয়ে যায় হৃদয়ে, আকুল বেতি দুই চোখ তৃষ্ণাতেই নেয় চেয়ে রয় পাথরে মানবের যাওয়ার দিকে। তৎক্ষণিক সাদিক তার ঘর থেকে হাঁফ ছাড়লো, এ প্রিয় এদিকে আয় তো। ধূসর ধমকে দাঁড়ালো ঠোকাতে। প্রিয় দৃষ্টি সারাতে গিয়ে বিষয়টা দেখে তাকালো ফিরে। সেকেন্ডে কম সময় ও মন থেকে রয়ে এলো। লম্বা কদরে দরজা ছাড়লো পরপর। প্রিয় ভেঙচি কেটে ধূসরের কথা ব্যঙ্গ করে আওড়াল, তোকে যেন আমার ঘরের আশেপাশে না দেখি, এমন ভাব যেন ভিড়িতে মোড়া ঘরই গেলাম। 2 দিন পর সে ঘরে এমনিতে আমার হবে, সেই ঘর এখন না গেলেও হয়েছে। প্রিয় শব্দটা করে চেহারা ছাড়লো, ধপধপ জ্বলন্ত রাগ নিয়ে ধূপধাপ পা ফেলে চললো সাদিকের কামরায়। এই লোকটা আরেক নাম জ্বালাতন। যা মা আছেন, এতগুলো চাচি আছেন, তার কাছে ওকে কেন আমাকেই চাই। বিকেল 5টা বাজে। শীতের প্রকণ্ড প্রকৃতি, সূর্যের নরম তেজ, একটু পরে সন্ধ্যা নামার ভাব। কুয়াশা ছড়িয়েছে। আজকে ঠিকই 7 দিন পর বাড়ি ফিরলেন আমজাদ। এই নিয়ে সকাল থেকে বৈচিত্র্য বেজে নিবাসে। প্রত্যেক অপেক্ষায় তার আগমনে ছেলে মেয়েদের অধিক আগ্রহের পথে রয়েছে বসে। আমজাদদের বাড়ি ঢুকতে আমঘি গলায় অজান্তের পরপরে হাজির হলেন তিনি। সাথে সবার চিচাঙ্গা থেকে 2 হাতে ভরে জিনিসপত্র এনেছে। এই বিশাল বস্ত্রতে মূলত কথা আমজাদ শিকদার, যার বয়ে তন্টস্থ ঝাঁকে বাকি 3 ভাই ছেলেমেয়েরা ভদ্রলোকে অনুমতি ব্যতীত বাড়ির বাহিরে পা রাখার নিয়ম নেই। প্রত্যেকটা ওনাকে সম্মান করে শ্রদ্ধা করে ভাইয়ের মান্য করে চোখে বুঝে কেবল নিয়ম বহিত রয়েছে গেল একটি মানুষ। আমজাদ বেশ কঠোর ব্যক্তি পুরুষ, তবে আজ যেন নরম ভীষণ। সে যেন প্রত্যেকটা আদর যেন চুমু দিচ্ছেন। বিরক্ত কুলে নিয়ে এসে পড়লেন সোফায়। প্রিয় বাবার পাশে ঘেঁষে বসে, তারপর 2 হাত ভর্তি পকেটের সামনে আরো টেবিলে ভরা জিনিসপত্র। বাসার ঘর ঘিরে সকলে। আমজাদ সন্দেহ, যার ঘরটা বুঝিয়ে দিবেন তাকে। সাদিফ অফিস থেকে তাড়াতাড়ি ফিরল আজ। আহাতাব আনিস উনাদের এসে আরো আগে। বড় ভাই ফেরার মানে উৎসবে আরেক রূপ। সাদিফ এক কাঠির উপর গিয়ে এসে বড় চাচার পা ধুয়ে সালাম করলো। আমায় ঘেঁষে শুধরালো, কেমন আছেন চাচু, শরীর ভালো আছে? এমন শ্রদ্ধা ভদ্রতা সাধুবাদা
পুলকিত হলেন আমজাদ। ওর কাঁধ ছুঁয়ে বললেন, খুব ভালো আছি বাবা। এতদিন পর তোদের সবাইকে দেখলাম, ভালো না থাকতে পারি? তোর অফিস কি খবর? কাজ বাজ যাচ্ছে কেমন? চাপ যাচ্ছে না? না না, সামনে নিচ্ছি আমি, বলতে বলতে সাদিক পিওরের দিকে চাইলো। মুখে হাতে নিয়ে ইশারাতে বুঝলো পানি দিত। পিওরে ব্যবধানে ন্যায্য পানি আনতে যায়। সে রোজকার চাকরি, তার বাসার ঘর থেকে আড্ডা জমজমাট। গল্পের মধ্যে গেলেন আরেকজন। আমজাদের দীর্ঘ ঝাড়নি শান্তি বোধ চবে গেল যেন। মিনা রুবাইদা হাজারবার বলেন আগে একটু বিশ্রাম করতে, গল্প না পড়ে হতো, কিন্তু শোনা গেল না ওনাকে। আশা ছেড়ে তিনি কেন কেউ উঠবে না। সুমনা চা বানিয়ে নিয়ে এলেন। কথা এক ফাঁকে আমজাদ হঠাৎ প্রশ্ন ছুড়লেন, তোর ছেলে কোথায়? আহাতাব বেশ ভদ্রলোক, হাসি মুখে মুখখানে ধূপ করে নিভে গেল। শান্তশিষ্ট মানুষটা একবার স্ত্রীর দিকে তাকালেন। সে অসহীন চোখে ছেড়ে সঠিক হাদিস তার কেউ জানে না, বুঝেনি। আমজাদ দুদিকে মাথা নেড়ে অপেক্ষা সামলাতে বললেন, ওকে নিয়ে কোনো আশা একদিন দেখতে পাচ্ছি না আমি। মুখটা এতত্ব বিরক্ত তেজ হয়ে আছে ধূসরের ভবিষ্যৎ নিয়ে। তখন এক দফা আলাপ চলবে নিশ্চয়। এসব শুনতে ওর ভালো লাগছে না। বাচ্চা কাচ্চা লোকটাকে নিয়ে সামান্য টুকরো বাক্য হলেও বুক জ্বলে যায়। সবাই এমন কেন করছে? ধূসর ভাই তো বসে বসে খাচ্ছে না, ঘরে ফিরে বাপের টাকাও নষ্ট করছেন, চলছে সম্পূর্ণ নিজের খরচে। তাহলে উনার মতো চলতে দিতে কি হয়? আর সব থেকে বড় কথা, এই যে ওর বউ হবে, ও সবটা মেনে নিচ্ছে, তাহলে বাকি এরকম করছে কেন? সাদিকের বাবা আজমল এক ধরনের ফিরেট অফিসার, আপাতত রাঙামাটি বদলি। উনি সরকারি লম্বা ছুটি ব্যতীত বাড়ি আসা হয়নি। জবা বেগম ছোট ছেলেকে নিয়ে মাঝে মধ্যে বেরিয়ে এলেন। বাড়ি ভর্তি ভাই আলাপে আমজাদ ও আজও ভাইয়ের মধ্যে এই একটা মানুষ আছে যিনি দুশোরে দু পা চারটে কথা বলেন। আহাতাব বাড়ি এসে একটা স্তম্ভ বাজার এর ব্যাগ মিনার হাতে তুলে দিয়েছেন, সাথে নরম গলা আবদার ছুড়লেন, প্রত্যেকটা আইটেমে বাধা রাখলেন বাবি। বাবে হাত চুটপুটে খেয়ে পেটে না ভরে আজ সবাই কুজি ডুবিয়ে খাবো কিন্তু। ঠিক আছে ভাইয়া, দেখবই তো কত খেতে পারো। মিনা আর বাকিরা রান্না করে সে নিয়ে ব্যস্ত। বসার ঘরে দুশোরকে নিয়ে আলোচনা তখন বহুয়াল। প্রিয় নির্বিশেষে নিহীন ভঙ্গিতে শপিং ব্যাগে চটপট খুলছে ডানে বামে রাবিদ আর পুষ্প বসে। সে সময়ে রিক্ত কুটি পায়ে সদব দরজা হাতে ছুটতে ছুটে এলো। শিশু কণ্ঠে স্লোগান তুলল, বলো ভাইয়া গালি কিনেছে, বলো ভাইয়া গালি কিনেছে। সবাই উষ্ণ চাউনি নিক্ষেপে হয় বাচ্চা ছেলের উপর। আধো আধো বলি স্পষ্ট বলতে সময় লাগলো কিছুটা। রিক্ত বেশ কয়েকবার আড়ানোর পর বোঝা যায় গেল গাড়ি কিনছে ধূসর। কথা শুনতে ধারি পড়লো পিওরে। মিনা রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন। এত এগানো বাহিরে পিওরে সব ঘুলমাল লাগছে। ধূসরের গাড়ি থেকে নেমে আছে উনি। আর একটা গাড়ি নিয়ে কি মাথা রাখবেন? আমজাদ ফেরার পর ঘরে ওর রমটা পরিবেশে মুহূর্তে স্থির হয়। প্রত্যেক এগুলিয়ান গেটের দিকে পিওরে সেদিকে প্রকাশ ছুড়ে পড়লো দরজায়। ধূসরে দাঁড়িয়ে, পাশে একটা অচেনা লোক আর বাড়ির দেওয়ানি। তিনজনের মাঝখানে ঠেস দিয়ে ঝাড়া একটা একটি চমকে কালো রঙের ভাই। দনু হতাশা করছে কিছু নিয়ে। দুদিকে মাথা নেড়ে ভিড় করছে ক্রমশ। রুবাইদা অবাক হয়ে বললেন, কিরে ধূসর হঠাৎ বাইক নিলি যে? তার আগে ধাওয়ান আজাহারি করে বললেন, আপনার পোলা পাগল হয়ে গেছে আম্মা, না হলে কি গাড়ি বেহুশ হুন্ডার কেনে কেউ? তীব্র তাজ্জব মেনে চাইল এরকম বিস্ময় বাকিরা। অথচ নিঃসাহিত মানুষটা বাইকে হেলমেট হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। এত বিস্ময় দৃষ্টিতে একটুও প্রভাব ফেলেনি তার উপর। জবা বেগম বললেন, উমা সে কি কথা? গাড়ি কেন বেচছিস? কত শখ করে কিনেছি। ধূসর কারো দিকে দেখলো না। হেলমেট হাতে কপাল গুছিয়ে রেখে বলল, আজকাল গাড়ি থেকে বাইক ভালোই লাগছে তাই।